একজন মানুষ, একটি প্লেন নামলো আর একটা দেশের ভাগ্য বদলে গেল। এই ঘটনা বাংলাদেশের সাথে ৪ বার ঘটেছে। ১৯৭২ সালে একজন নামলেন দেশের হাল ধরতে। ১৯৭৮ সালে একজন নামলেন তার মৃতপ্রায় দলকে জীবিত করতে। ১৯৮১ সালে একজন নামলেন, সেই একজন আবার ২০০৭ সালেও নামলেন। কেন নামলেন? কারণ তার দলকে হাল ধরতে হবে। ২০২৫ সালে একজন নামলেন ১৭ বছর পর এবং নেমে দেখলেন ১৭ বছর আগে যে দল তিনি রেখে গেছেন, যে দেশ তিনি রেখে গেছেন, তা পুরোপুরি বদলে গেছে। আজকে আমরা কথা বলবো এই ৪ টা প্রত্যাবর্তন নিয়ে এবং কিভাবে এই ৪ টা প্রত্যাবর্তন বাংলাদেশের ভাগ্য বদলে দিয়েছে। চলুন শুরু করা যাক। ১৯৭২ সালের ১০ জানুয়ারি ঢাকা বিমানবন্দরে লাখ লাখ মানুষ তারা অপেক্ষা করছেন এমন একজনের জন্য যাকে মাত্র কয়েক সপ্তাহ আগেও পাকিস্তানি সামরিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল, শেখ মুজিবুর রহমান। গল্পটা শুরু হয় ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে। অপারেশন সার্চলাইট। মুজিবকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। মাসের পর মাস তার ভাগ্য অনিশ্চিত, আর এদিকে বাংলাদেশ লড়ছে স্বাধীনতার জন্য। ১৬ই ডিসেম্বর পাকিস্তান আত্মসমর্পণ করে, কিন্তু মুজিব তখনও বন্দী। রাওয়ালপিন্ডির কাছে এক পুলিশ একাডেমিতে ২৭ ডিসেম্বর তিনি সাক্ষাৎ করেন পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর সাথে। ততক্ষণে মুজিব জেনে গেছেন বাংলাদেশ জিতে গেছে, কিন্তু দেশে ফেরার আগে তিনি কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হননি। আন্তর্জাতিক চাপে অবশেষে মুক্তি মেলে। ৭ জানুয়ারি পাকিস্তান ছাড়েন, লন্ডন ঘুরে ৩ দিন পর ঢাকায় এলেন। এখন প্রশ্ন হলো, এই একটা ফ্লাইট এত গুরুত্বপূর্ণ কেন? কারণ মুক্তিযুদ্ধ জেতা মানেই আওয়ামী লীগের ভেতরে লড়াই শেষ হয়ে যাওয়া না। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একটি গোষ্ঠী, খন্দকার মোশতাকের আরেকটা, শেখ ফজলুল হক মনির তরুণ গোষ্ঠী, সবাই ক্ষমতার জন্য প্রস্তুত। মুজিব না থাকলে এই প্রতিদ্বন্দ্বী কেন্দ্রগুলো সহজেই রূপ নিতে পারত খোলা গৃহযুদ্ধে, যেমনটা হয়েছিল অ্যাঙ্গোলায় পর্তুগাল থেকে স্বাধীনতার পর। মুজিবের ফেরা সেই বিপর্যয় ঠেকিয়ে দেয়। তার কর্তৃত্বেই মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দেন, ভারতীয় বাহিনী মার্চের মধ্যেই সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়। কিন্তু এখানেই গল্পের মোড়। যে কর্তৃত্ব দেশকে স্থিতিশীল করল, সেটাই ধীরে ধীরে কেন্দ্রীভূত হতে থাকলো। ১৯৭৩-এর দ্বিতীয় সংশোধনী সরকারকে জরুরি অবস্থা জারির ক্ষমতা দেয়। তারপর ১৯৭৫-এর জানুয়ারিতে চতুর্থ সংশোধনী, সংসদীয় গণতন্ত্র বাতিল, একদলীয় বাকশাল ব্যবস্থা চালু। ৭ মাস পরেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল সেনা কর্মকর্তা মুজিব ও তার পরিবারের অধিকাংশকে হত্যা করে। মুজিবের ফেরা ছিল হাজারো ফ্ল্যাশবাল্ব আর গর্জনময় জনতার মধ্যে। ৬ বছর পর ১৯৭৮ সালে যে প্রত্যাবর্তনটা হলো, সেটা ঠিক তার উল্টা। কোনো জনসমাবেশ নেই, কোনো হেডলাইন নেই। গোলাম আজম, জামায়াতে ইসলামের পূর্ব পাকিস্তান শাখার সাবেক আমির, যিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, ১৯৭১-এর নভেম্বরে দেশ ছাড়েন এবং স্বাধীনতার পর নাগরিকত্ব হারান। স্বাধীন বাংলাদেশ তার জন্য প্রতিটা দরজা বন্ধ করে দিয়েছিল। জামায়াত নিষিদ্ধ। ১৯৭২-এর সংবিধান ধর্মভিত্তিক রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। তাহলে তিনি ফিরলেন কিভাবে? জিয়াউর রহমানের আমলে রাজনৈতিক আবহাওয়া বদলাতে শুরু করে। ১৯৭৮ সালের ১১ই আগস্ট একটা পাকিস্তানি পাসপোর্ট আর ৩ মাসের ভিসা নিয়ে গোলাম আজম নিঃশব্দে ঢাকায় ফিরে আসেন। ভিসা শেষ হয়ে গেলেও তিনি দেশ ছাড়েননি। নাগরিকত্ব ফিরে পাননি প্রথম দিকে। তাই প্রকাশ্যে দলের নেতৃত্বে ছিলেন আব্বাস আলী খান, আর পর্দার আড়াল থেকে আসল কর্তৃত্ব চালাতেন গোলাম আজম নিজেই। ৮০-র দশক জুড়ে জামায়াত নির্বাচনী জয়ের চেয়ে বেশি মনোযোগ দিল টিকে থাকার দিকে। শাখা পুনর্গঠন, ছাত্র সংগঠন পুনর্জীবন, কল্যাণ নেটওয়ার্ক বিস্তার, ধৈর্য ধরে অপেক্ষা করল তারা। সুযোগ এলো ১৯৯১ সালে। গণতন্ত্র ফেরার সাথে সাথে আওয়ামী লীগ আর বিএনপির দ্বিদলীয় ব্যবস্থায় জামায়াত হয়ে উঠল একটা ছোট কিন্তু সিদ্ধান্তমূলক শক্তি, যাকে বলা হয় কিং মেকার। কিন্তু তার অতীত তাকে ছাড়েনি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরুজ্জীবিত হয়। ২০১৩ সালে গোলাম আজম দোষী সাব্যস্ত হন মানবতাবিরোধী অপরাধে। বয়সের কারণে তাকে দেওয়া হয় ৯০ বছরের কারাদণ্ড। পরের বছর ঢাকায় মারা যান তিনি। একজন মানুষ যিনি প্রায় নিঃশব্দে ফিরেছিলেন, একটা নিষিদ্ধ দলকে জাতীয় শক্তিতে পরিণত করেছিলেন, আর জীবন শেষ করেছিলেন একজন দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী হিসেবে। গোলাম আজম যদি নির্বাসন থেকে একটা দল পুনর্গঠন করে থাকেন, শেখ হাসিনা একটি দলকে বাঁচিয়েছিলেন ভেতর থেকে ভেঙে পড়া থেকে, আর সেটাও একবার না, দুবার। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যখন তার পরিবার নিহত হয়, হাসিনা তখন বিদেশে। প্রায় ৬ বছর তার কাটে নির্বাসনে, আর আওয়ামী লীগ ডুবে থাকে গোষ্ঠীগত লড়াইয়ে। সংকট এতই তীব্র হয় যে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে দেশের বাইরে থাকা অবস্থাতেই
তাকে দলের সভাপতি বানানো হয়। 17ই মে 1981 তার প্রত্যাবর্তন। প্রবল বৃষ্টির মধ্যেও লক্ষ লক্ষ মানুষ কুর্মিটোলা বিমানবন্দরে আসে। প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো তার নেতৃত্ব মেনে নেয়। বছরের পর বছর অনিশ্চয়তার পর আওয়ামী লীগ ফিরে পায় একটি কেন্দ্র। কিন্তু গল্প এখানেই শেষ না। 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এক -2 পরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনা আর খালেদা জিয়া দুজনকেই রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। হাসিনা কয়েক সপ্তাহ বিদেশে আটকে থাকেন। ফেরার অনুমতি পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকে। 2007 সালের মে মাসে তিনি যেভাবেই হোক ফিরে আসেন। আর এই একটা সিদ্ধান্তই ভেঙে দেয় সেই ধারণা যে বাংলাদেশের দুই প্রধান নেতাকে স্থায়ীভাবে রাজনীতি থেকে সরিয়ে রাখা যাবে। 2008 সালের নির্বাচনে বিপুল বিজয় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। তারপর শুরু হয় 15 বছরেরও বেশি সময়ের নিরবিচ্ছিন্ন শাসন। কিন্তু এই সময়েই কর্তৃত্ব ক্রমশ কেন্দ্রীভূত হতে থাকে প্রধানমন্ত্রীর চারপাশে। 2014, 2018, 2024 টানা বিজয়, কিন্তু বিরোধীরা প্রশ্ন তোলেন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে। আর তারপর গণ অভ্যুত্থান। যে শাসনকাল একসময় অজেয় মনে হয়েছিল, তার আকস্মিক পতন। তার বাবার মতোই বিদেশ থেকে ফিরে একটা ভাঙা দলকে ঐক্যবদ্ধ করা, তারপর অভূতপূর্ব ক্ষমতা অর্জন, আর শেষে এক আকস্মিক পতন। ইতিহাস যেন নিজেই নিজের প্রতিধ্বনি করল। চতুর্থ আর শেষ প্রত্যাবর্তন তারেক রহমানের, কিন্তু এটা আগের তিনটার থেকে একদম আলাদা। 2007 সালের রাজনৈতিক সংকটের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যান। অস্থায়ী প্রস্থান ধীরে ধীরে হয়ে ওঠে 17 বছরের নির্বাসন। এই পুরো সময়টায় তিনি হাজার হাজার মাইল দূর থেকে দল চালিয়েছেন। একাধিক ফৌজদারি মামলা, দণ্ড, সরকার বলছে দুর্নীতির মামলা, বিএনপি বলছে রাজনৈতিক প্রতিশোধ। কিন্তু দূরত্ব তার কর্তৃত্ব কমায়নি। লন্ডন থেকেই তিনি সাংগঠনিক সিদ্ধান্ত নিতেন, নির্বাচনী কৌশল ঠিক করতেন। সিনিয়র নেতারা যখন কারারুদ্ধ বা নিষ্ক্রিয়, দলটা ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ে এই নির্বাসিত নেতৃত্বের উপর। বছরের পর বছর তার ফেরা অসম্ভব মনে হতো। আইনি বাধা, আওয়ামী লীগের দৃঢ় অবস্থান, অনেকেই ধরে নিয়েছিলেন তারেক হয়তো চিরকালই বিদেশ থেকে দল চালাবেন। তারপর 2024-এর গণ অভ্যুত্থান সব বদলে দেয়। ডিসেম্বরে প্রায় 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে ফেরেন। বিএনপি সমর্থকদের কাছে এটা ছিল দলের দীর্ঘ বিরোধী অধ্যায়ের প্রতীকী সমাপ্তি। তার ফেরার সাথে সাথেই দলের ভেতরের সংগঠন শক্তিশালী হয়। যেসব নেতা বছরের পর বছর একজন অনুপস্থিত চেয়ারম্যানের সাথে কাজ করেছেন, তারা এখন সরাসরি নেতৃত্বের অধীনে। আর এরপর রাজনৈতিক গতিময়তা শেষ হয় বিএনপির 1.5 দশকের বেশি সময় পর ক্ষমতায় ফেরার মধ্য দিয়ে। মুজিবের মতো না, তিনি স্বাধীন রাষ্ট্র করতে ফেরেননি। গোলাম আজমের মতোও না, নিষিদ্ধ দল পুনর্গঠন করতে ফেরেননি। হাসিনার মতোও না, অভ্যন্তরীণ বিভক্তি থেকে উদ্ধার করতে ফেরেননি। তারেক রহমানের প্রত্যাবর্তন ছিল একজন নেতার প্রায় 2 দশকের নির্বাসিত নেতৃত্বের রাজনৈতিক পূর্ণতা। 4টা গল্প, 4টা আলাদা যুগ, আলাদা আদর্শ, আলাদা পরিস্থিতি, কিন্তু একসাথে রাখলে দেখা যায় একটা প্যাটার্ন। প্রতিটা নেতাই ফিরেছিলেন এক রাজনৈতিক শূন্যতায়। মুজিব ফিরেছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশ ঐক্যবদ্ধ করতে। গোলাম আজম ফিরেছিলেন যখন তার দল নিষিদ্ধ আর বিচ্ছিন্ন। হাসিনা ফিরেছিলেন ভাঙা আওয়ামী লীগ জোড়া লাগাতে, দুবার। তারেক ফিরেছিলেন এমন এক বিএনপিতে যেটা তার নেতার শারীরিক উপস্থিতি ছাড়াই টিকেছিল। প্রতিটি ক্ষেত্রেই প্রত্যাবর্তন সংহতি ফিরিয়ে দিয়েছিল একটা আন্দোলনে যেটা তার কেন্দ্র হারিয়েছিল। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই সংহতি বারবার কেন কেন্দ্রীভূত ক্ষমতায় রূপ নেয়? মুজিব আর হাসিনা দুজনের ক্ষেত্রেই ক্ষমতার সঞ্চয় শেষ হয়েছে নাটকীয় পতনে। গোলাম আজম আর তারেকের পথ আলাদা, কিন্তু তারাও দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভাগ্য কতটা গভীরভাবে বাঁধা এক একজন ব্যক্তির সাথে। স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় পর বাংলাদেশের রাজনীতি ঘুরে এমন ব্যক্তিদের ঘিরে যারা শুধু নিজেদের উপস্থিতি দিয়েই একটা দলকে বদলে দিতে পারেন। প্রতিষ্ঠান বারবার প্রমাণ করেছে তারা তাদের নেতার চেয়ে কম টেকসই। আর এটাই হয়তো এই 4টা প্রত্যাবর্তনের সবচেয়ে বড় শিক্ষা। তো 4টা প্রত্যাবর্তনে যে প্যাটার্ন আমরা দেখলাম, এটা কি বাংলাদেশের রাজনীতির শক্তি নাকি ফাঁদ? কি মনে হয়? আমাদেরকে কমেন্টে জানান। আমাদের সাথে থাকুন, লাইক করুন আমাদের ভিডিও, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।